বল্টু পর্ব ১৯। চলুন তাহলে শোনা যাক। সারা দেশে চলছে শৈত্যপ্রবাহ। শীত কাবু করেছে জনজীবনকে। বেশি একটা প্রয়োজন না হলে এ সময় কেউ বাইরে আসতে চায় না। কনকনে হিম বাতাস আর কুয়াশা, সূর্যেরও যেন দেখা নেই কোথাও। সারাদিন ট্রেন আসে ট্রেন যায়, আর প্ল্যাটফর্মে ছিন্নমূল মানুষগুলো অসহায়ের মতো এদিক ওদিক শুয়ে না থেকে ম্যানহোলের জন্য সাজিয়ে রাখা মোটা পাইপের মধ্যে নেয় আশ্রয়। একটি পাইপে অনায়াসে ৩-৪ জন থাকতে পারে। বরাবরের মতোই বল্টু জেগেছে সকালে, কিন্তু গোসল সে করবে কিভাবে? প্ল্যাটফর্মে কলের পানি বেশ ঠান্ডা। একটা উপায় বের করে অবশেষে মতিন মিয়ার দোকানে এসে হাজির হয়। কিরে, কি লাগবো তোর? খাবি কিছু? না চাচা, আমার একটু গরম পানি দিতে পারবেন? আমি গোসল করুন। আরে পোলা, কস কি? শৈত্যপ্রবাহ চলে, এত শীতে গোসল করলে তুই তো মইরা যাবি। দেন না চাচা, মরতাম না। আই সারের দেয়া নতুন জামা কাপড়গুলা পরুন, দেন না চাচা। বল্টুর বায়নায় মতিন মিয়া একটা বালতিতে করে অর্ধেক বালতি গরম পানি দেয়। স্টেশনের কলের কাছে বালতি রেখে সাবান শ্যাম্পু দিয়ে সে গোসল সারে। তারপর কাঁপতে কাঁপতে পৌঁছে ম্যানহোলের জন্য রাখা পাইপের কাছে। ঝটপট বেশ সাজুগুজু করে নতুন জামা, জ্যাকেট ও জুতো পরে বের হয়। যাবার সময় মতিন মিয়াকে বালতি পৌঁছে দিয়ে যায়। বরাবরের চাইতে আজ একটু ভিন্ন মাত্রায় দেখতে পেয়ে মতিন মিয়া তাকে কাছে ডেকে বসায়। ১ কাপ চা, টোস্ট দেয় খেতে। ক্যাশ বাক্স থেকে ছোট চিরুনিটা বের করে নিজ হাতে মাথা আঁচড়ে দেয়। বল্টুর চোখে মুখে আলাদাই একটা চমক দেখা গেল। সে মুচকি হাসছে, তারপর অজান্তেই মতিন মিয়াকে জড়িয়ে ধরে। ফিরে যাবার সময় পিছন ফিরে তাকায় একটু, মুচকি হাসে, তারপর দৌড়ে চলে যায়। আজকে তার এমন আচরণ মতিন মিয়াকে বেশ ভাবিয়ে তোলে। এদিকে প্ল্যাটফর্মে এসে সহপাঠীদের উৎসাহ নিয়ে তার জামা জুতা দেখাতে শুরু করে। শায়লাও ছিল সেই ভিড়ে। এক আনন্দ ঘন মুহূর্ত তাদের। নতুন জামা জুতা নিয়ে কত জল্পনা কল্পনায় কাটায় কিছুটা সময়, তারপর সকলের সাথে বের হয় কাজে। অন্যদিনের তুলনায় আজ পত্রিকা বেচায় তাদের বেশ বেগ পেতে হয়েছে। শৈত্যপ্রবাহের কারণে শহরের ভিড় একটু কম। ২-৩টা মোড়ে বসেও সবগুলো পত্রিকা বেচতে পারিনি। দুপুর ৩টা বেজে যায় পত্রিকা সবগুলো শেষ করতে। বল্টুর পরবর্তী সময় কাটে ম্যাডাম আপার কাছে। পথ স্কুলে আজ তার সহপাঠীরা এসেছে ঠিকই, কিন্তু ম্যাডাম আপার আসতে দেরি হয়ে যায়। তড়িঘড়ি করে সকলে ব্যস্ত হয় পড়াশোনায়। আজ সময়ের আগেই ছুটি দিয়ে দেওয়া হলো, আর বলা হলো শীত যদি বেশি থাকে আগামী দিন তাহলে না আসতে। ছুটি শেষে সকলে চলে যেতে থাকলেও বল্টু তার ম্যাডাম আপার কাছাকাছি ঘুরছে। সে চাইছে ম্যাডাম তার দিকে নজর দিক, আর তাকে এই নতুন বেশে দেখুক। কি ব্যাপার বল্টু, নতুন জামার জুতো? বাহ, বেশ লাগছে তোকে। বল্টু মুহূর্তেই অনেক খুশি হয়ে যায়, উৎসুক হয়ে বলে, সারে দিছে, আর কইছে এগুলো যেন পরি এই শীতে। জানেন, আমার জুতাটা না ওই দূর বিদেশ থেকে জাহাজে করে আইছে, জ্যাকেটটা আইছে প্লেনে। তাই? কে বললো এসব? আমি জানি, এগুলো তো অনেক দামি জামা, তাই এগুলো আইয়ে প্লেনে। তার খুশি ও উত্তেজনা তনয়া লক্ষ্য করছে। এভাবেই কিছু কিছু বিষয়ে ব্যস্ত রেখে তার কল্পনার জগৎ থেকে তাকে আলাদা করা যাবে। আজ যেন ভাবতে না হয় সেভাবেই মোটিভেট করবে ভাবছে। সমস্যা একটাই, কতটা গভীরে গিয়ে সে ভাবতে পারে এটাই জানা নেই। আদৌ কি এই বিষয়গুলো তার চিকিৎসায় সহায়ক হবে? তুই খুশি হয়েছিস? অনেক। একটা কথা আছে ম্যাডাম আপা। হ্যাঁ বল, কি কথা? স্যারে কইছে আমারে নিয়ে যাইব তাকে বাড়িতে, ওইখানে একটা দামি স্কুলে ভর্তি করাই দিব। আমি বাবু সাহেব হইয়া মোজা জুতা পইরা ড্রেস পইরা স্কুলে যাব। তার চোখ মুখ খুশিতে আত্মহারা। এটা তো অনেক খুশির খবর। তুই তার সাথে চলে যাবি, একটা ভালো উন্নত জীবন পাবি। দুবেলা খাবারের জন্য তোকে প্রতিদিন কষ্ট করা লাগবে না, সময় মতো খাবার পাবি। আর কি লাগে? মা,
মা কি পামু? জানেন ম্যাডাম আপা, আমার এখন মা আছে। কি বলিস এসব? তোর মা কোথায় আছে? সেটা তুই ভাবিস বলে এমনটা মনে হয় বল্টু। আচ্ছা, তুই কি তোর মাকে চিনিস? সে দেখতে কেমন? আমি না প্রতিদিন তারে দেখি, কিন্তু চেহারা মনে থাকে না। আমার মা বাবা সবাই আছে, অথচ চেহারা ভুলা যায়। জানেন ম্যাডাম আপা, আমার মা না আপনার মতো সুন্দর করে কথা কয়। আমারে খাওয়াইয়া দেয়, ঘুম পাড়াইয়া দেয়, আমারে অনেক 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 আদর করে। কথাগুলো শুনে তনয়ের চোখ ছলছল করে ওঠে। বল্টুকে সে বুকে জড়িয়ে ধরে, আদর করে বলে, এগুলো তোর ভুল ধারণা বল্টু। তোর মা বলতে কেউ নেই, এটা যে তোকে বিশ্বাস করতে হবে। ঠিক আছে, তুই আমায় দেখাতে পারবি তোর মাকে? বল্টু তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর মুচকি হেসে এগোয়। কিছু দূর গিয়ে ফিরে এসে আবার বলে যায়, কাল সকালে আইতে পারবেন? আমি মারে আইস থাকতে কমু। উত্তর না শুনেই লাফাতে লাফাতে চলে যেতে থাকে। তনয়া বুঝে উঠতে পারছে না তার এই আচরণ। অন্যান্য সময়ের চেয়ে আজ তার আচরণ যেন মুগ্ধ করার মতো। এদিকে বল্টু মন্দিরে যায় পুরোহিতের সাথে দেখা করতে। তার নতুন জামা জুতো পুরোহিতকে দেখায়। খুব সুন্দর লাগছে তোকে, স্নান করেছিস? জি করছি, সাবান আর শ্যাম্পু দিয়েছি। ঠিক আছে, আয়, আজ তোকে মন্দিরে নিয়ে যাই, প্রসাদ আছে রাখা। অনেকদিন পর মন্দিরের চৌকাঠ অবধি আসে পুরোহিতের সাথে বল্টু। দুজনে বসে অনেক গল্প করে, তারপর ভোগের প্রসাদটুকু খেয়ে বিদায় নেয়। ফিরার পথে মাজারের খতিব ও মসজিদের ইমাম সাহেবকেও তার নতুন জামা জুতো দেখায়। সেখান থেকেও আজ বেশ খাবার পেয়েছে। সবগুলো নিয়ে চলে আসে মতিন মিয়ার হোটেলে। গায়ের জ্যাকেট খুলে কাজে নেমে পড়ে। কাজ শেষে টাকা ও খাবারগুলো নিয়ে চলে আসে দাদির কাছে। দাদি এখন তার হাতে খাবার খেতে আপত্তি করে না, তাই নিজেই সেগুলো তুলে দেয় মুখে। দাদির ঝুপড়ি থেকে বেরিয়ে চলে আসে সাহেলার কাছে। তার হাতে টাকা গুজে দিয়ে এবার সে মুক্ত আজকের জন্য। এভাবে আনন্দঘন মুহূর্ত কাটে বিকেল ও সন্ধ্যা। রাত 8টার পর অংশু আসে প্ল্যাটফর্মে। শীত বেশি, তাই আজ আর দেরি করে সে ফিরবে না রুমে। এদিকে বল্টুর সাথে ঘটে যাওয়া বিষয়গুলো তনয়া অংশুকে জানায়। সে কাজ শেষে তড়িঘড়ি করে ফিরছে, যেন সময় নিয়ে বল্টুর সাথে কথা বলা যায়। প্ল্যাটফর্মে কোথাও দেখা যায় না তাকে। হঠাৎ পায়ের কাছে কার যেন স্পর্শ অনুভব করে। তাকিয়ে দেখে বল্টু তাকে সালাম করছে পা ছুঁয়ে। আরে এটা কি করছিস তুই? নতুন জামা পরলে নাকি সালাম করতে হয়, মতিন চাচাই কইছে, তাই আপনার সালাম করলাম। আচ্ছা ঠিক আছে, আয় আমরা ওখানে বসি। তোর এগুলো পছন্দ হয়েছে? খুব হয়েছে। চল, আজ তোকে তোর পছন্দের কিছু খাওয়াই। কি খাবি বল? ওই যে বড় মুরগিটা পোড়া দিতাছে, ওইটা খামো। রেস্টুরেন্টে পৌঁছার পর দুজনে উদর পূর্তি করে। এরই মাঝে অংশু তাকে তার কাল্পনিক জগৎ সম্পর্কে বোঝানোর চেষ্টা করে। সে সব কিছুই শুনছে, কিন্তু উত্তর দেয়নি কোনো। প্ল্যাটফর্মে এসে রাতের একটি ট্রেন ছাড়ার অপেক্ষায়। অংশু সেই ট্রেনে উঠতে যাবে, অমনি বল্টু দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। আজ যেন বল্টুর মাঝে ভালোবাসার মমতার ভাণ্ডার হয়েছে দরমা। সকলের মাঝে যেন সে ভালোবাসা বিলিয়ে দিতে চাইছে। হুইসেল দেওয়ার সাথে সাথে অংশু ট্রেনে উঠে জানালার পাশের সিটটায় বসে। ট্রেন গতি নিয়ে এগোচ্ছে, আর জানালার পাশ দিয়ে প্ল্যাটফর্মে দৌড়াচ্ছে বল্টু। ট্রেনের গতি বাড়তে থাকলে অংশু তাকে বারণ করায় সে থেমে যায়। নির্জন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে তাকিয়ে থাকে, এবং ছুটতে ছুটতে ট্রেনটা ঘন কুয়াশার মাঝে হারিয়ে যায়। সারাদিনের কাজগুলো শেষ হলো, কারো প্রতি কোনো দায়বদ্ধতা নেই তার। এবার সে মুক্ত তার জগতে। 2-4টি মানুষ ছাড়া স্টেশনে আর তেমন কেউ নেই। ঘন কুয়াশার কারণে আশপাশের সব কিছুই শুভ্র, বেশি দূরে কিছু দেখা যায় না। হাসি মাখা মুখে এগোতে থাকে বল্টু। দূরের পট্টায় কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো মা আর বাবা। মুহূর্তে বল্টু হারিয়ে যায় তার নিজের জগতে। ছুটতে থাকে এদিক ওদিক, যেন মা বাবা তার সাথে খেলছে,
তার পোষার কুকুরটা কোথা থেকে যেন এসে ঘেউ ঘেউ করতে থাকে। বল্টু খাওয়ার সময় একটা প্যাকেট করে কিছু পোড়া মাংস ও হাড় নিয়ে আসে কুকুরটার জন্য। সেটা প্যাকেট থেকে বের করে দেয়। একটু খেয়ে কুকুরটাকে বাকি খাবারগুলো দিয়ে দেয়, আর কুকুরটাও স্বাদ পেয়ে বেশ খেয়ে যাচ্ছে। দেখতে দেখতে অনেক সময় গড়িয়ে গেল। এক অজানা অনুভূতির মাঝে আজ সারাদিন কেটেছে। পকেট থেকে জগ বের করে বল্টু মার বাবার ছবিটা এঁকে নিল এবং ছবির দুটোর মাঝখানে বসে সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো সে অনায়াসে বলে যাচ্ছে। হঠাৎ সুরমান হাবিলদারের আগমন। অয় পলা, তোরে না কইছি এখানে ঘুমাবি না, কথা কানে যায় না। বল্টু কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে যায়, তারপর মুচকি হেসে সামনে দাঁড়ায় আর নিজের নতুন জামা কাপড়গুলো দেখাতে থাকে। তার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে সুরমান আলী কঠোরতা ভুলে নিজের সন্তানের মতো তার কাছে ডেকে আদর করতে থাকে। তারপর মাথায় হাত বুলিয়ে বলে, বাজান, আজ অনেক শীত পড়ছে, এমন ঠান্ডায় ঘুমাইলে তোর সমস্যা হইব, তুই ঘরে গিয়া ঘুমা, ময় মুরব্বিকেও কথা শুনতে হয় বাজান। ঠিক আছে। সুরমান হাবিলদারের কথায় কুকুরটাকে সাথে নিয়ে বল্টু সেখান থেকে চলে যায়। ম্যানহোলের পাইপের মুখগুলোয় চটের বস্তা টাঙিয়ে যার যেমন জায়গা দখল করে আছে। বল্টুরটা আগেই বস্তা টাঙানো, কিন্তু সে প্রায়ই থাকে না এখানে, আজ এসেছে। জংলায় ঝিঝি পোকার আওয়াজ, শুনশান নিস্তব্ধতা চারপাশ, কিন্তু বল্টুর ঘুম আসছে না। ধীরে ধীরে রাত গভীর হতে থাকে। চোখ বন্ধ করে এলিয়ে দিয়ে শুয়ে আছে। হঠাৎ মায়ের কণ্ঠ সে শুনতে পায়। মা যেন ডাকছে তাকে। এক প্রকার অস্থির হয়ে ওঠে, কিন্তু হাবিলদার চাচাকে তো সে বলেছে ওখানে শোবে না, তাহলে কিভাবে যাবে? দুহাতে কান বন্ধ করলেও মায়ের কণ্ঠ সে ঠিকই শুনতে পাচ্ছে। কুকুরটা ঘুমাচ্ছে পাশে। কুকুরটার জন্য ওর বেশ মায়া। এদিকে শীতের বাতাসও বইছে, তাই জ্যাকেটটা কুকুরের গায়ে আগলে রেখে দেয়। বসে কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু মায়ের ডাক অস্থির করে তোলে। গায়ে একটা চটের বস্তা জড়িয়ে অবশেষে বাইরে বেরিয়ে আসে সে। প্ল্যাটফর্মে ঘন কুয়াশায় দূরের কিছু দেখা যাচ্ছে না। আবছা আলোয় কুয়াশার মাঝে অস্পষ্ট দেখতে পাওয়া মা তাকে দুহাত তুলে ডাকছে। বল্টু দৌড়ে তার কাছে চলে যায়। মা জানো, আজ আমি মন্দিরে গেছি। পুরোহিত মশাই জিগায় গোসল করছি কিনা। আমি কইলাম হ। এই নতুন জামা আর জুতা তারে দেখাইছি। হ্যাঁ, আইজ আমারে নিচে থাকতে কয় নাই, মন্দিরে উঠতে দিছে, আবার পোলাও ভাজি আইনা খাওয়াইছে। তাই? বাহ, বেশ তো। জানো মা, স্যারে কইছে আমারে লয়ে যাইব তাকে বাসায়, ওইখানে স্কুলে ভর্তি করাইব, নতুন ড্রেস কিনা দিব, আরো কত কি। কিন্তু আমি তো যাইতে চাই না। যাবে না কেন? ওইখানে কি তোমারে পামো? আচ্ছা মা, তুমি সবসময় আমার লগে থাকো না কেন? আমি কত খুঁজি তোমারে। সবসময় আমার কাছে থাকতে চাস? বেশ, আমিও তো সবসময় তোকে আগলে রাখতে চাই। বল্টু ধীরে ধীরে ফ্লোরে আঁকা ছবিটার দিকে এগিয়ে এসে বসে। গভীর রাত, নিস্তব্ধ চারপাশ। ঘন কুয়াশায় ল্যাম্পপোস্টের আলো বেশি একটা দূরে ছড়াতে পারছে না। গায়ে জড়ানো চটের বস্তাটায় ঢুকে বাবা মায়ের ছবির মাঝে সে শুয়ে কথা বলছে। বল্টু ভাবছে মায়ের কোলে শুয়ে আছে। শীতের কাঁপুনিতে কথা বলতে পারছে না, তবুও মায়ের কোল বলে কথা। মা, তুমি কোন দেশে থাকো? যাবি আমার সাথে আমার দেশে? হ্যাঁ। ওখানে কি কেউ মারে না, বকা দেয় না? না, ওখানে শুধু স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসা। মা, প্রচুর শীত, তুমি আমার একটু জড়াইয়া ধইর, আমি ঘুমাই। ঠিক আছে বল্টু, তুই শুয়ে পড়। কুয়াশার কারণে ভোরের সবগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে, তাই ট্রেনগুলো ফিরছে দেরিতে। প্ল্যাটফর্মের পশ্চিম অংশটায় জমেছে ভিড়। কিছু একটা শুনে মতিন মিয়া দোকান না খুলেই হন্তদন্ত হয়ে ছুটে প্ল্যাটফর্মে এসে হাজির হয়।
বল্টুর দাদি ও শায়লার আম্মা সহ আরও অনেকে এসেছে। কি হয়েছে, কিভাবে হয়েছে তা কেউ বলতে পারে না। পুলিশ আশপাশের বড় একটা এলাকায় ঘিরে রেখেছে। এদিকে সারা রাত কেমন একটা অস্থিরতায় কেটেছিল অংশুর। তার প্রতি কতটা অনুভূতি থাকলে বল্টু ট্রেনের পিছ পিছ ছুটছিল। অন্য দিনের তুলনায় কেন যেন তার হাসিটা আজ ছিল মায়াবী। রাতের না ঘুম না হওয়ায় খুব ভোরে বিছানা ছাড়ে অংশু। ভেবেছিল আজ একটু তাড়াতাড়ি এসে বল্টুকে নিয়ে একসাথে নাস্তা করবে আর তার সাথে যাবার বিষয়ে কথাটা বলে নেবে। তাই সকাল 7টার ট্রেন ধরে সে চলে আসে। প্ল্যাটফর্মে এসে নামতেই কোথা থেকে দৌড়ে এসে শাহেলা চিৎকার করে কাঁদতে থাকে, ভিড়ের দিকে দেখিয়ে বলে, স্যার। বল্টু কান্নায় আর কিছুই বলতে পারেনি। তড়িঘড়ি করে গিয়ে ভিড় ঠেলে সামনে আগালে পুলিশ থামিয়ে দেয় তাকে, আর সামনে যেতে দেয় না। তারপরও জোর করে এগিয়ে আসে সে। ফ্লোরে নিথর দেহটা পড়েছিল, গায়ে ছিল নতুন জামা ও জুতা। মাথার সামনে বসে থাকা কুকুরটা ফ্লোরে মুখ রেখে কাঁদছে। পুলিশ লাঠি দিয়ে খুঁচিয়েও তাকে বিদায় করতে পারছে না। ফ্লোরে পড়ে থাকা নিথর দেহের দুপাশে দুটি ছবি আঁকা ছিল, যার একটিতে লেখা বাবা, অন্যটি মা। রাত ফুরিয়ে চলমান নিয়মেই জেগেছিল শহরটা, জেগেছিল প্রকৃতি ও প্রাণীকুল। আর দুদিন পর কুয়াশার চাদর ভেদ করে কিছু পরে জেগেছিল সূর্যটাও। শহরের প্রতিটি মানুষ সেদিন জেগেছিল, শুধু জাগা হয়নি বল্টু। তার মায়ায় দাদির অভিমান ভেঙেছিল, হেরেছিল শায়লার আম্মার বর্বরতা। তাদের মনের বিষাক্ততা ভালোবাসায় পরিণত হলেও ভালোবাসার অর্ঘে বল্টুর নামকরণটি আর হয়নি। অবশেষে মায়ের অদৃশ্য অনুভবে বল্টু হারায় অনন্ত যাত্রায়।